আমাদের শরীরের সবথেকে সংবেদনশীল অংশ কিন্তু হচ্ছে আমাদের ত্বক। আজকের আলোচনায় আমরা ত্বকের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যে সমস্যাগুলো নিয়ে সাধারণত রোগীরা ডার্মাটোলজিস্টদের কাছে এসে থাকেন। ডার্ক স্পট, পিগমেন্টেশন, বোটক্স ফিলারের যে কমপ্লিকেশন, সেগুলোই কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয়। অর্থাৎ যে সমস্যাগুলো নিয়ে সাধারণত রোগীরা সবথেকে বেশি ডার্মাটোলজিস্ট বা অ্যাস্থেটিক স্পেশালিস্টদের কাছে এসে থাকেন। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আমি নুসরাত দীপা আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ত্বকের রোগ ও সৌন্দর্য চর্চা, অর্থাৎ এটার সমাধান কোথায়। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্ট। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তাহমিনা ইসলাম, সিনিয়র কনসালটেন্ট অ্যাস্থেটিক ফিজিশিয়ান, ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ। এবং আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন ডক্টর শাহিন সুলতানা জলি, চিফ কনসালটেন্ট মিরাকেল অ্যাস্থেটিক। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত এবং ধন্যবাদ। যেমনটি প্রথমেই বলছিলাম যে আমাদের ত্বক তো খুব সেন্সিটিভ একটা অংশ, এবং ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে সাধারণত দেখা যাচ্ছে যে রোগীরা আপনাদের কাছে এসে থাকেন বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের জন্য। এবং বর্তমানে আমরা সবথেকে বেশি যেটি দেখতে পাচ্ছি যে ট্রিটমেন্টের পাশাপাশি কিছু ম্যাল ট্রিটমেন্ট হচ্ছে, সেটা ট্রিটমেন্টের জন্য কিন্তু আপনাদের কাছে আসে। আমি প্রথমে ডক্টর তাহমিনা ইসলাম আপনার কাছে একটু জানবো যে ম্যাল ট্রিটমেন্ট সম্পর্কে তো জানবই, তার একটু জানতে চাই যে বর্তমানে কিন্তু কম বেশি সবার ত্বকের মধ্যে কিছু ডার্ক স্পট, পিগমেন্টেশন রিলেটেড কিছু প্রবলেম থাকে, সেগুলোর জন্যই কিন্তু আপনাদের কাছে আসে। এটার ট্রিটমেন্ট আসলে কি হয়ে থাকে সাধারণত, বা কী ধরনের ক্রিম আপনারা সাজেস্ট করেন? আচ্ছা, ধন্যবাদ। খুব কমন একটা সমস্যা নিয়েই আসলে আপনি প্রথম আলোচনাটা শুরু করলেন। তো আমাদের কাছে আসলে পিগমেন্টেশনের প্রবলেম নিয়ে আসে সবচেয়ে কমন হচ্ছে যেমন মেলাজমা। এরপরেও দেখা যায় যে মেলাজমার বাইরেও কিছু আনএক্সপ্লেইনড হাইপার পিগমেন্টেশনের ইস্যুস থাকে, যেটা অ্যাকচুয়ালি এখন হেলথ ইস্যুস এত বেশি, হরমোনাল প্রবলেমস বলেন, বা এখন সবাই অনেক ধরনের স্কিন কেয়ার, কোরিয়ান স্কিন কেয়ার, অনেক ধরনের অ্যাক্টিভস নিজেরাই ব্যবহার করছেন অনলাইন থেকে কিনে। তো এর ফলে হয় কি, দেখা যায় যে এগুলোর কমপ্লিকেশনসের মাধ্যমে কিন্তু উল্টো দেখা যায় যে হাইপার পিগমেন্টেশনটা স্কিনে বেড়ে যাচ্ছে। কারণ হয়তো সে খুব অ্যাক্টিভ একটা ইনগ্রেডিয়েন্ট ইউজ করছে, সেটার প্রপার ইউজেজ না জেনে, তারপরে সে ঠিকমতো সান প্রোটেকশন করছে না, বা সে হিটের কাছে যাচ্ছে এবং এই ধরনের কমপ্লিকেশনসগুলো হচ্ছে। তো আমাদের কাছে যখন আসে, ফার্স্ট অফ অল আমরা এই ধরনের অ্যাক্টিভসগুলো অফ করে দেই, এবং স্কিনের জন্য সেফ যে ইনগ্রেডিয়েন্টসগুলো বা স্কিনের ব্যারিয়ারটা যদি নষ্ট হয়ে যেয়ে থাকে, সেটাকে কারেকশন করার জন্য আমরা কিছু ব্যারিয়ার রিপেয়ার ক্রিম সাজেস্ট করি। আমাদের টার্গেট কিন্তু থাকে প্রথমে স্কিন ব্যারিয়ারটাকে রিপেয়ার করা এবং তারপরে সেই পিগমেন্টটাকে টার্গেট করে কাজ করা। সো আমাদের একটা প্ল্যান থাকে এবং সেই প্ল্যান অনুযায়ী আমরা ধীরে ধীরে স্কিনটাকে কারেকশন করে থাকি। আমরা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু দেখেছি যে এই ধরনের ক্লায়েন্ট যারা আসে, যাদের পিগমেন্টেশন বা ডার্ক স্পট থাকে, প্রথমে তাদের একটা এক্সপেকটেশন থাকে যে আমি স্কিনটাকে কিভাবে আমি ব্রাইট করতে পারি, তারপরে তার পাশাপাশি হচ্ছে যে ডার্ক স্পটটাকে আমি একটু লাইট করবো বা পিগমেন্টেশনটাকে একটু লাইট করবো। সো এই ধরনের পেশেন্টদেরকে কীভাবে আপনারা ডিল করে থাকেন? প্রথমত অনেক অনেক কাউন্সেলিং করতে হয় যে স্কিন হেলদি না হলে এটা ব্রাইটও হবে না, পিগমেন্টেশনটাও যাবে না। এই বাস্তবতাটা মেনে নিলে তারপর আমরা একটা রিয়েলিস্টিক রেজাল্ট দিতে পারি। সো আমাদের যেটা বললাম যে আমরা ফার্স্ট টার্গেট করি স্কিনটাকে হেলদি করা, ব্যারিয়ারটাকে ঠিক করা। সো হেলদি স্কিন কিন্তু এমনিতেই ব্রাইট থাকে। তার পাশাপাশি আমরা তার হেলথের যদি কোনো ইস্যুস থাকে, তার লিভারের ইস্যুস থাকতে পারে, তার হরমোনাল ইস্যুস থাকতে পারে, তার ইনসুলিন রেজিস্ট্যান্স থাকতে পারে, তার এই ডার্কেনিংটা কেন হচ্ছে, ফার্স্ট অফ অল সেটাকে আইডেন্টিফাই করে সেটাকে কারেকশন করা। একই সাথে সাইমালটেনিয়াসলি এই ট্রিটমেন্টগুলো আমরা করে থাকি। সামটাইমস শুধু যে স্কিনেই ট্রিটমেন্ট করা হয় বা ক্রিমস ইউজ করতে দেওয়া হয়, ব্যাপারটা কিন্তু এমন না। অ্যাস্থেটিক মেডিসিন বা ডার্মাটোলজি ওভারঅল হেলথ নিয়েই কিন্তু কাজ করে। সো লিভারকে হেলদি করা, তার যদি মেলানিন প্রোডাকশন বেশি থাকে সেই পাথওয়েটাকে ব্লক করে সেটাকে কাম ডাউন করা, মেলানিনটা একটু কম প্রডিউস হবে, তখন তার স্কিনের গ্লো বাড়বে। সো এইভাবে কিন্তু আমরা টার্গেট করি যে ওভারঅল তার স্কিন হেলদি হবে এবং গ্লো করবে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাট দ্য সেম টাইম আমরা ওই টার্গেটেড পিগমেন্টটাকে কারেকশন করার জন্য আইদার টপিক্যাল প্রিপারেশন
অথবা লেজার, পিলস, এখন অনেক ধরনের অপশনস আছে, সেগুলোর অ্যাপ্লিকেশনটা আমরা প্ল্যান করে থাকি। আচ্ছা, সেগুলো একটু বিস্তারিত জানবো, যে যেগুলোর কথা আপনি বললেন যে খুব স্টেজ বাই স্টেজ এবং গ্র্যাজুয়ালি যদি বলি সেইভাবে ট্রিটমেন্টটা করে থাকেন। ডক্টর জলি, আপনি যদি বলতেন, যেমনটি ডক্টর তাহমিনা বলছিলেন যে আমরা শুধুমাত্র যে ডার্ক স্পট বা পিগমেন্টেশন ওটাকে রিমুভ করার জন্য শুধুমাত্র ওই স্কিনের ওই ফেসের ওই অংশটুকু নিয়ে আমরা কাজ করি তা কিন্তু নয়, আমরা ওভারঅল উনি বলছিলেন যে অর্গানগুলোর কথাও চিন্তা করেন, লিভার হেলথের কথা চিন্তা করেন। যেমন আমরা যতটুকু জানি যে পিগমেন্টেশন এটার সাথে কিন্তু থাইরয়েডের একটা সম্পর্ক রয়েছে। সো এই ধরনের ট্রিটমেন্ট শুরু করার আগে কোনো ধরনের বেসিক কিছু টেস্ট কি আপনারা করতে দেন রোগীকে? এটা পার্সন টু পার্সন বা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। যখন আমার কাছে একটা পেশেন্ট আসে তখন আমরা কী করি, পেশেন্টটার প্রপার হিস্ট্রি নিই। প্রপার হিস্ট্রি নিয়ে আমরা জানার চেষ্টা করি যে তার লাইফস্টাইলটা কেমন। আমাদের এখনকার যে লাইফস্টাইল, এই লাইফস্টাইলও কিন্তু আপনি যেটা বলছেন পিগমেন্টেশনের জন্য দায়ী। প্লাস আমরা যখন একটা সার্টেন এজ পার হয়ে যাব, 35 ইয়ার্স পরে, অটোমেটিক্যালি কিন্তু আমাদের পিগমেন্টেশন কিছু কিছু করে স্টার্ট হবে। দেখবেন যে আপনি এজিং পেশেন্টদের বিভিন্ন জায়গায় ছোটো 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 স্পট পড়ছে, তো এটা এজিংয়ের সাথে আমার ন্যাচারালি আসবে। প্লাস হলো অনেকের আছে অনেক ম্যাটেরিয়ালস বা ইনগ্রিডিয়েন্টস ইউজ করার অভ্যেস থাকে, কারণ এটা আমাদের একটা হাইপ। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে এতগুলো ইনগ্রিডিয়েন্ট ফলো করতেছে, সবাই রেটিনল লাগাচ্ছে, সবাই ভিটামিন সি লাগাচ্ছে, সবাই হাইলোরিনিক অ্যাসিড লাগাচ্ছে, এএচএ বিএচএ অনেক কিছু, যেটা আমি নামও জানি না। মানে পেশেন্ট আমাকে এসে লিস্ট দেয়, সে এত বড় একটা লিস্ট দিচ্ছে, এত কিছু ইউজ করতেছে। তো এত কিছু, আমার স্কিনটা তো একটা ফ্র্যাজাইল জিনিস, তাই না? আমি এটাকে ভালোভাবে মেনটেন করতে হবে লং টার্মের জন্য। আমি যদি এখনই এত কিছু এটার মধ্যে দিতে থাকি, এটা তো নিতে পারবে না, এবং সবার স্কিন তো সব কিছু নিতে পারবে না। কেউ হয়তো সুইটেবল ফর ভিটামিন সি, অথবা কেউ হয়তো সুইটেবল ফর রেটিনল। বাট আমরা কি করতেছি জানি না, বাট সব কিছু আমি ইউজ করতে হবে। আমাকে ওই মডেলটা অথবা ওই সেলিব্রিটি যাকে আমি ফলো করি তার মতো স্কিন হতে হবে। আপনার কাছে কি মনে হয় না এই যে এত ধরনের সিরামের কথা বলা হচ্ছে, যেটা আমরা আপনি রিলসের কথাই বলে আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা নিজেরাও কিন্তু দেখি, এটা এক ধরনের স্ট্রেস ক্রিয়েট করছে? ডেফিনেটলি। মানে একজন ইউজ করছে, তার স্কিনটা হয়তো অন্য কোনো কারণে সুন্দর, তার ফ্রেন্ডরা সবাই চিন্তা করছে যে ও নিশ্চয়ই এটা ইউজ করে, এই জন্যই ওর স্কিনটা এত সুন্দর। তো ওর সব ফ্রেন্ডরা ওটা কেনা শুরু করে দেয়, অথবা তার আশেপাশে যারা কাজিনরা থাকে সবাইকে ওটা ইউজ করতে হবে, যে এটা ইউজ করেই মনে হয় সে সুন্দর। তো এই সেরামগুলো বা ক্রিমগুলো অ্যাকর্ডিং টু এফিকেসি কস্ট ইফেক্টিভ না, কিন্তু কোয়াইট প্রাইসি অর এক্সপেন্সিভ। তো আপনি যখন একটা সেরাম ইউজ করছেন, আবার এরা অনেক কষ্ট করে এটা বাইরে থেকেও অ্যাভেল করতেছে কেউ বিভিন্ন অনলাইন পেজ থেকে কিনছে, যে বাইরে থেকে আনছি, অনেক এক্সপেন্সিভ সেরাম, অনেক এক্সপেন্সিভ, এটা অনেক ভালো জিনিস। তো এটা চিন্তা করে তার সব কিছু বাদ দিয়ে সে ওটার পিছনে এফোর্ট দিচ্ছে। তো এতগুলো সেরাম দিতে তার যে খুব বেশি চেঞ্জ হচ্ছে তা না। সেরাম আপনার কতটুকু চেঞ্জ করতে পারবে? হাইলি 5%, অথবা আপনি যদি খুব আপনাকে স্যুট করে ইফেক্টিভলি 10%। এর বেশি কিন্তু চেঞ্জ কোনো দিন হবে না। কোনো একটা ইনগ্রিডিয়েন্টস আপনি অ্যাপ্লাই করে এর থেকে বেশি চেঞ্জ আনতে পারবেন না। বাট এটার পেছনে ওরা যে পরিমাণ এফোর্ট দিচ্ছে, টাইম দিচ্ছে, যে পরিমাণ টাকা দিচ্ছে, পরিশ্রম দিচ্ছে, অতটুকু অর্থিত না। কিন্তু ওই সোশ্যাল মিডিয়া হাইপ, যে সবাই ইউজ করতেছে, আমাকেও ইউজ করতে হবে, আমি ইউজ করছি না, এই জন্য মনে হয় আমার স্কিনটা এমন। এই কারণে না ওদেরকে, যখন আমাদের কাছে পেশেন্ট আসে, আমরা ওদেরকে কাউন্সিলিং করি। আমি ইউজুয়ালি তো সব কিছু বন্ধ করে দিই, কারণ আপনার স্কিনটাকে একটু রেস্ট দিতে হবে। আপনি যে কোনো জিনিসকে একটু রেস্ট দিতে হয়, রেস্ট না দিলে তো স্কিনটা প্রিপেয়ার হবে না, আপনার ভালো থাকবে না। সব কিছু বন্ধ করে আমি একটা প্রপার ময়শ্চারাইজার, একটা প্রপার সানব্লক, একটা প্রপার ফেস ওয়াশ, দ্যাটস ইট। আপনি এটা যদি ভালো একটা ব্র্যান্ডের বা ভালো জিনিস ইউজ করেন, আপনার স্কিন ভালো রাখার জন্য এনাফ। কিছু মানুষের কিছু জিনিস ইনগ্রিডিয়েন্ট অ্যাড করতে হয়। এই যে আপনি বললেন যে ভালো একটা ময়শ্চারাইজার, ভালো একটা সানস্ক্রিন, ভালো মানে অনেকে মনে করে দিস উইল বি এক্সপেন্সিভ। না, এক্সপেন্সের সাথে ভালোর কোনো সম্পর্ক নেই। আপনি যে কোনো ডার্মাটোলজিক্যাল ব্র্যান্ড ইউজ করেন, দ্যাটস গুড, কিন্তু আমরা এটা বুঝি না। আমাদের হাইপ থাকে, আমরা কসমেটিক ব্র্যান্ড ইউজ করি, এক্সপেন্সিভ কসমেটিক বাইরে থেকে আনাতে হবে, কেউ জাপান থেকে আনাচ্ছে, কেউ কোরিয়া থেকে আনাচ্ছে, মানে
খুব এক্সপেন্সিভ জিনিস ইউজ করছে, বাট এক্সপেন্সিভের সাথে কোনো ভালোর কোনো সম্পর্ক নেই। আপনি একটা নিভিয়া ময়শ্চারাইজার যেগুলো আমরা ছোটোবেলা থেকে সবাইকে দিতে দেখেছি, ওটাও কি আমার নানি দাদি মায়েদের স্কিন ভালো রাখেনি? তাহলে রাখবে না কেন? ময়শ্চারাইজার হলো যে জিনিসটা আপনাকে হাইড্রেট করছে, ময়শ্চারাইজ করছে, দ্যাটস ইট। এটা অনেক এক্সপেন্সিভ ময়শ্চারাইজ ইউজ করার কোনো দরকার নেই। হ্যাঁ, কিছু পেশেন্ট এসে বলতে পারে যে এটা আমাকে স্যুট করছে না, তাহলে আপনি ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্ট ইউজ করেন, ওখানে এমন কোনো ইনগ্রিডিয়েন্ট আছে যেটা আপনার স্কিনের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, আপনি ময়শ্চারাইজারটা চেঞ্জ করেন, দ্যাটস ইট। এক্সপেন্সিভ ইউজ করার কোনো দরকার নেই। অনেক ভালো ভালো ময়শ্চারাইজার আছে, আমাদের বাংলাদেশেও এখন কিছু ব্র্যান্ড নিয়ে আসছে বা তৈরি করার চেষ্টা করছে, ওরাও কিন্তু ভালোই করছে, খারাপ করছে না। অর্থাৎ প্রপার রুটিনটা মেইনটেইন করাটা অনেক বেশি প্রপার রুটিন, আপনার যে প্রোডাক্টই হোক, প্রোডাক্ট ইউজ করার থেকে কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন করা বেশি ইম্পর্টেন্ট। বিকজ আমি প্রপার টাইম স্লিপ দেয়া, ঘুমানো, আমি সারাদিন মোবাইল স্ক্রল করলে আমার চোখে নিচে কালো দাগ পড়বে, সেটা আমি যতই সেরাম ইউজ করি কোনো লাভ নেই। আমাকে ঘুমাতে হবে, আমাকে প্রপার ফুড নিতে হবে, আমার যদি নিউট্রিশনাল ব্যালেন্স যদি ভেতরে ঠিক না থাকে। এই বিষয়টা আমার মনে হয় অনেক বিস্তারিতভাবে আপনাদের দুজনের কাছ থেকে আমি জানা দরকার আছে। ডক্টর তাহমিনা, আপনার কাছে এখন জানবো, যেমনটি ডক্টর জলি বলছিলেন যে আসলে এই যে রিলস দেখে বিভিন্ন ধরনের আমাদের প্রোডাক্ট ইউজ করার একটা ট্রেন্ড অর টেন্ডেন্সি, আমি বলবো একটা সিক মেন্টালিটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এক ধরনের কম্পিটিশন শুরু হয়ে গেছে, একটা কম্প্যারিজন চলে আসছে। কিন্তু আপনার কাছে কি এমন কোনো পেশেন্ট আসে কি না যে সোশ্যাল মিডিয়া দেখে কোনো একটা প্রোডাক্ট কিনলো, তারপরে সেটা ইউজ করলো, দেন একটা সাইড ইফেক্ট হলো, এই ধরনের পেশেন্ট আসলে কেমন আপনারা পেয়ে থাকেন? আমরা আসলে এখন কি যে বলবো, কমনলি কিন্তু এই ধরনের পেশেন্টগুলোই বেশি পাই, যারা অলরেডি নিজেদের গুগল স্টাডি করে এসেছে এবং তারা এসে বলে যে আমি যথেষ্ট রিসার্চ করে এসেছি। সো তার রিসার্চটা হলো এরকম, যেমন ডক্টর জলি কিন্তু বলছিলেন যে এমন সব লিস্ট নিয়ে আসেন যেটার নাম হয়তো তিনি নিজেও জানেন না। হ্যাঁ, এরকম খুব অদ্ভুত জিনিসপত্র আসে। আমরা কিন্তু সবকিছু বিচার করি আমাদের ক্লিনিক্যাল আই থেকে, আমরা স্কিন কন্ডিশনটা দেখি আমাদের ক্লিনিক্যাল আই থেকে, ইভেন অনেক সময় আমরা অ্যানালাইসিসও করি বিভিন্ন ডিভাইসের মাধ্যমে। সো আমরা কিন্তু চিন্তা করি হেলথ ওয়াইজ, কিন্তু ওরা চিন্তা করে ওদের ফেভারিট ইনফ্লুয়েন্সার কি বললো বা ওর বান্ধবী কি ইউজ করলো, এবং ওর বান্ধবীকে হয়তো বা আগে দেখতো যে একটু ডার্ক ছিল, চেহারায় অত লাবণ্য ছিল না, অনেকদিন হঠাৎ করে সে হয়তো বা দেখলো যে তার ফ্রেন্ড খুব গ্ল্যামারাস দেখাচ্ছে, তাকে খুব ব্রাইট দেখাচ্ছে, তখন তার মাথায় ঘুরতে থাকে নিশ্চয়ই কিছু করেছে, কি করেছে, মনে হয় অনেক গ্লুটাথিয়ন নিয়েছে, মনে হয় বোটক্স ফিলার করে ফেলেছে। কিন্তু এর বাইরেও অনেক কিছু আছে যেটা সে হয়তো দেখায়নি, তার ফ্রেন্ড হয়তো তাকে দেখায়নি, তার অনেক হেলথ কন্ডিশন হয়তো বা ছিল যেটা ইমপ্রুভ করেছে, সে তার লাইফস্টাইল ইমপ্রুভ করেছে, সে প্রপার টাইমে ঘুমাচ্ছে, সে হেলদি ইটিং প্র্যাকটিস করছে, সে হয়তো নিয়মিত একটু শরীর চর্চা করে। এই সব কিছু মিলেই কিন্তু একটা হেলদি স্কিন দেখা যায়। আমরা ইভেন সেলিব্রিটিদেরকেও যে দেখি যে অনেক বয়স হয়ে গিয়েছে কিন্তু তবুও তাকে খুব গ্ল্যামারাস দেখায়, সে অনেক ফিট। এটা কিন্তু খুব সহজ একটা জার্নি না। যে এফোর্ট দিবে সে তার ডিজায়ার্ড রেজাল্ট অ্যাচিভ করতে পারবে, এটা হচ্ছে মূল মন্ত্র। সো আমরা যে চোখের সামনে যে যতটুকু দেখি তার পেছনে ওই আইসবার্গ থিওরির মতো এর পেছনে অনেক না বলা কথা থাকে, তার জার্নির অনেক কিছু থাকে যেটা হয়তো বা সে সামনে দেখায় না। সো ওই যে লাইফস্টাইল, এটা আমি বলবো যে একটা হেলদি স্কিনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা স্তম্ভ। আচ্ছা, এটা যদি ঠিক থাকে, বাকি সে বাসায় এসে যতটুকুই স্কিন কেয়ার করুক বা আমাদের কাছে এসে যতটুকুই সে ট্রিটমেন্ট নিক, এটার সে ডিজায়ার্ড একটা ভালো রেজাল্ট পাবে। আচ্ছা, অর্থাৎ এই যে ত্বকটাকে ভালো রাখার জন্য আমরা রিয়েল লাইফ সেটা থেকে আমরা রিয়েল লাইফে কি হচ্ছে সেটাই বেসিক্যালি আমরা জানার চেষ্টা করব। আমরা দুজনের কাছ থেকে আমি আরও জানবো যে ডার্ক স্পট এবং পিগমেন্টেশনের জন্য বেসিক্যালি আমরা যতটুকু জানি যে হাইড্রোকুইনোন নামক একটা ঔষধ বা ইনগ্রেডিয়েন্ট রয়েছে যেটা আপনারা ইউজ করে থাকেন, সেটা সম্পর্কে জানবো। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ আমরা কথা বলছি ত্বকের বিভিন্ন রোগ এবং সৌন্দর্য চর্চা নিয়ে।
আমি ডক্টর জলি আপনার কাছে জানবো, যেমনটি ডক্টর তাহমিনা বলছিলেন যে এই যে রিলসে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করা হয় এবং এটার জন্য বিভিন্ন ধরনের সাইড ইফেক্টের কথা বলছেন এবং চমৎকার করে উনি কিন্তু বললেন, যেটার সাথে আপনিও একই সাথে একমত ছিলেন, যে লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার সাথে ফুড হ্যাবিট। একটু জানবো যে হাইড্রোকুইনন, যেটা একটা সময় কিন্তু অনেক বেশি ইউজ করা হতো, এখন মনে হয় এটার ব্যবহারটা কিছুটা হলেও কমে গেছে। একটু হাইড্রোকুইনন সম্পর্কে জানতে চাই যে এটা আসলে ত্বকের যে পিগমেন্টেশন বা ডার্ক স্পট সেটাকে রিমুভ করার জন্য কতটুকু ভালো কাজ করে থাকে। হাইড্রোকুইনন আগে ইউজ করা হতো, এখন ইউজ করা হয় না, এটা কিন্তু ভুল ধারণা। আমরা এখনো মেলাজমা বা কমপ্লিকেটেড যে পিগমেন্টেশন আছে সেগুলোর জন্য হাইড্রোকুইননই ফার্স্ট চয়েস। আচ্ছা, আমাদের ডার্মাটোলজিস্টদের ফার্স্ট চয়েস হলো হাইড্রোকুইনন। বাট সেই হাইড্রোকুইননটা ইউজ করার একটা প্রপার গাইডলাইন আছে। আপনি যদি প্রপার গাইডলাইন অনুসারে ইউজ করেন, হাইড্রোকুইননের আউটকামটা কিন্তু ফ্যান্টাস্টিক। বাট আমাদের যেটা প্রবলেম হয়, আমরা না জেনে হয়তো কেউ একজন পিগমেন্টেশনের জন্য হাইড্রোকুইনন ইউজ করছে, ওটা দেখে আরেকজন ফুল ফেসে হাইড্রোকুইনন ইউজ করা শুরু করে দিয়েছে। আমরা কিন্তু যতটুকু জানি যে হাইড্রোকুইননকে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট বলা হয়, গোল্ড স্ট্যান্ডার্ড বলা একটা গোল্ড স্ট্যান্ডার্ড, কিন্তু 4%, 2% বিভিন্ন স্ট্রেংথের হাইড্রোকুইনন আছে। তো এগুলোর কিন্তু একটা গাইডলাইন আছে। যেমন আমরা যখন 4% হাইড্রোকুইনন ইউজ করি, এই হাইড্রোকুইননটা আমরা 1 থেকে 1.5 মাস ইউজ করি, তারপরে কিন্তু আমরা এটা রিডিউস করে দিই স্ট্রেংথটা, 2%-এ চলে যায়, 2%-এ আমরা বেশ কিছুদিন মেনটেন করি। দেন যখন পেশেন্টের পিগমেন্টেশন কমে যায়, সাচ এজ একটা মেলাজমা পেশেন্ট আসলো, মেলাজমা তো আমরা জানি যে এটা অন অ্যান্ড অফ আসে এবং যায়। অনেকে এসে আপনাকে বলবে যে আমার মেলাজমা একদম ভালো করে দেন। মেলাজমা একদম ভালো করে দেওয়া পসিবল না, বিকজ মেলাজমার সাথে আমার ইন্টারনাল অনেক হরমোনাল রেগুলেশনের সম্পর্ক আছে। আমি আপনার মেলাজমা ট্রিট করার জন্য যদি আমি এখন ফিমেল হরমোনগুলো স্টপ করে দিই, সেটা তো ভয়ঙ্কর একটা বিষয় হয়ে যাবে, তাই না? তখন আমাদের দেখা যাবে যে এজিং হয়ে যাচ্ছে, আমার বডিতে অনেক ধরনের প্রবলেম দেখা দিয়েছে। তো আমি হরমোন রেগুলেশনটা স্টপ করতে পারি না। আমরা যেটা করি, সে পেশেন্টটাকে শিখিয়ে দিই কীভাবে মেলাজমাটা আপনি প্রপারলি কন্ট্রোল করবেন। মেলাজমা কন্ট্রোল করা যায়, চাইলেই যায়। আমরা যদি কিছু নিয়ম নীতি আছে ওগুলো যদি মেনটেন করি প্রপারলি, সানব্লকটা প্রপারলি ইউজ করি, হাইড্রোকুইননটা যখন মেলাজমাটা দেখা যাচ্ছে তখন ওই টাইমটুকু হাইড্রোকুইনন ইউজ করছি, যখন আমাদের মেলাজমা নেই তখন আমরা হাইড্রোকুইননটা স্টপ রাখি। এভাবে কিন্তু আমরা হাইড্রোকুইনন অন অ্যান্ড অফ ইউজ করতে পারি। বাট একটা হাইড্রোকুইনন 4% বিশেষ করে হাইড্রোকুইননগুলো এখন অনেক জায়গায় ব্যান্ড করে দিচ্ছে, বিকজ এটা এত স্ট্রং এবং এটা যদি আমি লং টাইম ইউজ করি, বিভিন্ন ধরনের কার্সিনোজেনিক প্রোডাক্ট এটার মধ্যে যেহেতু আছে, কার্সিনোমা বা স্কিন থিনিং, যেটা স্কিন থিনিং হওয়ার কারণে হয় কি আমার স্কিনের যে প্রোটেক্টিভ লেয়ারটা থাকে এটা চলে যায়, তখন আমার আলট্রাভায়োলেট যে রেডিয়েশনগুলো আছে এগুলো খুব সহজে আমার স্কিনটাকে এফেক্ট করতে পারে। আমার স্কিনের মেলানিন কন্টেন্টটাকে কমিয়ে দিচ্ছে, মেলানিন পারঅক্সিডেজকে আমার তৈরি হতে দিচ্ছে না। তাতে কি হচ্ছে, আমার মেলানিনটা যে একটা প্রোটেকশন লেয়ার হিসেবে কাজ করতেছে স্কিনে, ওই মেলানিনটা কিন্তু ওই প্রোটেকশনটা দিতে পারতেছে না। তখন আমার স্কিন ইজিলি সান বা ইয়াতে যখন আমরা যাচ্ছি আলট্রাভায়োলেট দিয়ে এফেক্টেড হয়ে যাচ্ছে, তো ওই এরিয়াগুলোতে কার্সিনোমা হওয়ার চান্স বেড়ে যায়। সেটি আসলে আমার জানার ছিল যে আগে একটা সময় কিন্তু হাইড্রোকুইনন ইউজ করা হতো বেশি, বা যেটা বলছিলাম যে ফার্স্ট লাইন ট্রিটমেন্টই ছিল এটা, এখন এটার ব্যবহারটা এখন আমরা এটার সাথে অনেক কিছু কম্বিনেশন করে করছি। যেমন আমরা কেমিক্যাল পিল করছি, বিভিন্ন ধরনের পিল আছে, রেটিনল পিল আছে, ভিটামিন সি পিল আছে, ট্রানএক্সামিক অ্যাসিড আমরা কিন্তু ইনভ্যারিয়েবলি এখন ইউজ করছি পিগমেন্টেশনের জন্য এবং খুব ভালো কাজ করছে ট্রানএক্সামিক অ্যাসিড। এছাড়াও আমাদের অ্যাজিলিক অ্যাসিড আছে, মেন্ডেলিক অ্যাসিড আছে, বিভিন্ন ধরনের পিল আছে। এগুলো দিয়েও আমরা সার্টেন লেভেল পর্যন্ত মেলাজমা বা পিগমেন্টেশনটাকে কমিয়ে আনি। দেন অন অ্যান্ড অফ খুব অল্প সময়ের জন্য আমরা হাইড্রোকুইনন অনেক ভ্যারিয়েশন এখন চলে এসেছে ট্রিটমেন্টের ক্ষেত্রে। ডক্টর তাহমিনা, আপনি যদি বলতেন যে এই যে হাইড্রোকুইনন নিয়ে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে মাইকেল জ্যাকসনের কথা যদি আমরা বলি, তার কিন্তু ভিটিলিগো ছিল, তার আগে তার স্কিন টোন ছিল অনেক ডার্ক, তারপরে ভিটিলিগো আসলো, সেখান থেকে তিনি কিন্তু হোল বডিতে হাইড্রোকুইনন ট্রিটমেন্ট করেছেন, দেন তার স্কিন টোন অনেক বেশি লাইট হয়েছে। সো সেখান থেকে কিন্তু অনেক পেশেন্টরা কিন্তু চায় যে ওই আগের হিস্ট্রিটা নিয়ে যে তিনি যদি পুরোপুরিভাবে হাইড্রোকুইনন ইউজ করে যদি উনি ফর্সা হতে পারেন। আমি ফর্সা কথাটা এই জন্যই বললাম যে মানুষ এখন স্কিন ব্রাইটের থেকে না ফর্সা হতে চায়। সো এই ধরনের কোনো পেশেন্টকে আপনি কখনো পেয়েছেন কিনা? আমার ক্যারিয়ারে আমি এরকম 2-1 জন পেশেন্ট পেয়েছি যাদের হচ্ছে ফুল বডিতেই
ভিটিলিগোটা এত বেশি পার্সেন্টেজে ছিল যে তার বডিতে আসলে পিগমেন্টেড পোর্শনটাই কম ছিল। আচ্ছা। এবং ফিমেল পেশেন্ট যেহেতু তাদের একটা সোশ্যাল স্টিগমার ব্যাপার থাকে, তো তাদের রিকোয়ারমেন্টটাই এরকম ছিল যে ডক্টর আমার যেহেতু ফুল বডি অলমোস্ট হোয়াইট হয়েই গেছে, তাহলে আমার পিগমেন্টেড পোর্শনগুলো কোনোভাবে আপনি লাইটার করে দেন। সো এক্ষেত্রে কিন্তু আমরা আসলে এই যে হাইড্রোকুইননটা ব্যবহার করি। আর এর পাশাপাশি আমরা যখন মডার্ন ট্রিটমেন্ট অপশনসগুলো এসেছে, এখন আমরা অনেক ধরনের কেমিক্যাল পিল বা লেজার্সগুলো শুধু ওই পিগমেন্টেড পোর্শনে খুবই লো ডোজে, ইটস আ লং জার্নি, খুবই লো ডোজে আমরা গ্র্যাজুয়ালি করে করে সেই জায়গাটা লাইটেনিং করে দিতে পারি। এবং আমার ক্যারিয়ারে আমি এরকম 2-1 পেশেন্ট পেয়েছি, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা সেম না, সবাই এভাবে চিন্তাও করে না। অনেকে চিন্তা করে যে সে ভিটিলিগোটাকেই ট্রিট করবে। এখন আসলে এর মধ্যে ওই যে ডিপেন্ড করে যে তার বডির কত পার্সেন্টেজ আসলে হোয়াইট হয়ে গেছে। আর আপনি মাইকেল জ্যাকসনের কথা যে তুললেন, তারও কিন্তু সেম অবস্থা ছিল, তার লার্জার পোর্শন ভিটিলিগোতে হোয়াইট হয়ে গিয়েছিল। এবং এই ধরনের ক্ষেত্রে একটা ট্রিটমেন্ট মডালিটি আছে যেখানে আমরা ডিপিগমেন্ট করে দিয়ে ফুল বডি একটা সিমিলার কালারে নিয়ে আসি। এখন এটার অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মাইকেল জ্যাকসনের এই ব্যাপারটা সত্য যে ইভেন তার আফটার ডেথ তার রুমেও অনেক হাই কোয়ান্টিটির হাইড্রোকুইননের টিউবস পাওয়া গিয়েছিল মেডিসিন, এবং অটোপসি রিপোর্টেও কিন্তু তার এই জিনিসটা কনফার্মেশন ছিল যে তার বডিতে হাইড্রোকুইনন ইউজ করা হতো। কম্বিনেশন মিলিয়ে হ্যাঁ, ইভেন আপনারা জানেন যে উনি আরো অনেক কিছু, তার রুমে একটা হাইপারবেরিক অক্সিজেন চেম্বার থাকতো, সে প্রতিদিন রাতে সেটাতেই ঘুমাতো তার লংজিভিটি ভালো রাখার জন্য, সে তার যাতে কোনো ধরনের হেলথ কমপ্লিকেশনস না হয় সেগুলো মেনটেন করার জন্য। আচ্ছা, কাদের ক্ষেত্রে ডক্টর জলে আপনি যদি বলতেন যে আপনারা একটু রেস্ট্রিক্টেড রাখেন যে তাদের জন্য হাইড্রোকুইনন ইউজ করাটা একটু রিস্কি হতে পারে? হাইড্রোকুইনন অলরেডি যারা অনেক লম্বা সময় ইউজ করে ফেলেছে ওদেরকে আমরা রেস্ট্রিক্ট করে দিই, কারণ তাদের জন্য এরপরে ইউজ করাটা সেফ না। আর কিছু পেশেন্ট আছে যে গ্রাম থেকে আসছে বা থেকে আসছে, ওনাদের এডুকেশনাল বা নলেজ ব্যাকগ্রাউন্ডটা ল্যাক বেশি, তো ওদেরকে যদি আমরা বুঝিয়েও বলি ওরা বুঝে না জিনিসটা, তখন দেখা যায় যে ওই পিগমেন্টেড এরিয়াতে কিন্তু আমরা সবসময় একটা সার্টেন এরিয়াতে হাইড্রোকুইননটা ইউজ করতে বলি। হাইড্রোকুইনন কিন্তু ফুল ফেসের জন্য না, ওনারা করে কি একটু যখন ব্রাইট হয় ভালো লাগে ফুল ফেসে ইউজ করা রেগুলার শুরু করে। তো পেশেন্টকে আপনি অনেক সময় দেখা যায় যে আমি তো ওকে রেগুলার ফলো আপ করা ওখানে যে পসিবল না, এবং সে আসবেও না, তাকে মানে হাইড্রোকুইনন দিলে সে এটা রেগুলার ইউজ করা শুরু করে দিবে। ওইসব পেশেন্টদেরকে আমরা ইউজুয়ালি হাইড্রোকুইননটা অ্যাভয়েড করে দেয়া, আর যে পেশেন্টটা অলরেডি অনেকদিন হাইড্রোকুইনন ইউজ করে ফেলেছে ওকে কমপ্লিটলি স্টপ করে দেয়। আচ্ছা, কমপ্লিকেশনটা আসলে কি হতে পারে? কমপ্লিকেশন মেইনলি হয় যেটা, সেটা হলো স্কিন থিনিং হয়ে যাবে। হাইড্রোকুইনন যেহেতু একটা হার্শ কেমিক্যাল, এটা আপনি যখন স্কিনে লাগাবেন এটা রিপিটেটিভলি স্কিনে পিলিং করছে। আচ্ছা, প্রতিদিন লাগাচ্ছেন, প্রতিদিনই কিছু স্কিন পিল হচ্ছে। এটা ইয়াটাকে আমরা পিগমেন্ট স্কিনটাকে পিল করে করে নিচ থেকে নন পিগমেন্ট স্কিনটা কিন্তু বের করে নিয়ে আসছি। হাইড্রোকুইননের কাজ এটা, প্লাস হলো এটা মেলানোসাইটের উপরও কাজ আছে। দুইটার কম্বিনেশন, আমি একটু আগেও যেটা বলেছি যে মেলানোসাইটের যে মেলানিন প্রোডাকশনের ক্ষমতা এটাও কমিয়ে দিচ্ছে, প্লাস স্কিন থিন হয়ে যাচ্ছে। তো আমাদের স্কিন তো আমার বডির একটা ব্যারিয়ার, এই ব্যারিয়ারটাকে যদি আমি ফ্র্যাজাইল করে দিই বা সেন্সিটিভ করে দিই, তখন তো আমার স্কিনটা অলওয়েজ সেন্সিটিভ থাকবে। আপনি রোদে গেলেও প্রবলেম করবে, চুলার কাছে গেলেও প্রবলেম করবে, যে কোনো জায়গায় যাবেন আপনি ডিপিগমেন্টেশনের জন্য ট্রিটমেন্ট নিচ্ছেন, বাট উল্টা আপনার পিগমেন্টেশন আরও ডার্কার হয়ে যাবে, কারণ আপনার স্কিনটা একদম থিন, নিউ স্কিনটা এক্সপোজড হয়ে আছে, ওই স্কিনটা তাড়াতাড়ি বার্ন হয়ে যাবে। ওইসব ক্ষেত্রে আমাদের খুব কশাসলি ইউজ করতে হয় উইথ প্রপার সান প্রোটেকশন ওর প্রপার সান ব্লক, এগুলো দিয়ে যেন তার স্কিনটা আর নষ্ট না হয়। আচ্ছা ডক্টর তামিন, আপনার কাছে একটু জানবো, এই যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের স্কিন ব্রাইটেনিংয়ের বিভিন্ন ক্রিম পাওয়া যায়, এবং এই ক্রিমগুলো ইউজ করার পরে কিন্তু ক্লায়েন্টরা কিন্তু ফিডব্যাক দিচ্ছে, রিভিউ দিচ্ছে সেখানে, অথবা সেটা রিয়েল লাইফেও কিন্তু সে তাদের কাজিন ফ্রেন্ডদেরকে বলছে যে আমি অমুক একটা ক্রিম ইউজ করার পরে 2-3 শেড পর্যন্ত কিন্তু আমি ব্রাইট হয়ে গেছি বা ফর্সা হয়ে গেছে। সেই ক্রিমগুলোতে কি হাইড্রোকুইনন কি ইউজ করা হয় কিনা? আসলে এই ধরনের ক্রিমগুলোতে আসলে একটা ককটেল ব্যবহার করা হয়। হ্যাঁ, এখানে হাইড্রোকুইননও থাকে, অন্যান্য অনেক লাইটেনিং এজেন্ট থাকে, কিন্তু এগুলোর কনসেন্ট্রেশন অনেক হায়ার থাকে। আচ্ছা, তাছাড়া কিছু
খুবই হার্মফুল ইনগ্রেডিয়েন্টস থাকে, যেমন ওই হেভি মেটাল, মার্কারি, এগুলো কিন্তু খুব দ্রুত স্কিন লাইটেনিং করে। সো এগুলো স্কিন কেয়ারে এই উপাদানের প্রেজেন্সের একটা নির্দিষ্ট মাত্রা থাকে, হ্যাঁ। সো সেই মাত্রা থেকে দেখা যায় যে কয়েক হাজার, কয়েক লক্ষ গুণ বেশি। বিএসটিআই যখন মার্কেটে ওরা এই প্রোডাক্টগুলো ধরে, তখন সেগুলো টেস্ট করে কিন্তু দেখা যায় যে ওই উপাদানগুলো যেখানে হয়তো বা 2 বা 3 মাত্রায় থাকার কথা, সেটা 10, 15, 20 হাজার গুণ বেশি করে ওরা ওখানে দিয়ে দেয়। সো এর ফলে হয় কি যে ওই অনলাইনে বলেন বা কিছু এ ধরনের প্রোডাক্ট দোকানেও সেল হয়, ওরা ক্লেম করে যে আপনি 3 দিনে 10 শেড ফর্সা হয়ে যাবেন। আমি এমনও অ্যাড দেখেছি যেখানে বলছে 3 দিনে ভূতের মতো ফর্সা হয়ে যাবেন। তো এই ধরনের ক্লেমগুলো যে করে, এর আলটিমেট রেজাল্টটা কিন্তু আমরা পাই। এই পেশেন্টগুলো তো অনলাইনে ওদের কাছে আর অ্যাপ্রোচ করতে পারে না। এটাও কিন্তু আমরা দেখেছি যে এই ক্লায়েন্টরা এই ধরনের ক্রিমগুলো ইউজ করার পরে কিন্তু তারা ক্রিমগুলো ছাড়তে পারে না, কারণ যখনই তারা ইউজ করা বন্ধ করে দেয়, সে আগের টোন চলে আসে অথবা তার থেকেও অনেক ডার্ক স্কিনে তারা চলে আসে। রাইট, শুধু ডার্ক স্কিনে আসে তা নয়, এর পাশাপাশি আরও কিছু স্কিন কমপ্লিকেশনস শুরু হয়ে যায়। তাদের স্কিন ব্যারিয়ারটা নষ্ট হয়ে যায়, স্কিনটা খুব পাতলা থাকে। তো ওরা যখন মহিলারা তো বেশি ইউজ করেন, সামান্য একটু রান্নার জন্য চুলার কাছে গেলেন, মুখটা লাল হয়ে গরম হয়ে জ্বালাপোড়া করে। রোদে একটু বের হবেন, মুখটা ঢাকা থাকলেও তাদের জ্বালাপোড়া করে, মানে সামান্য হিটে তাদের স্কিন অনেক জ্বলে, লাল হয়ে যায়। এর পাশাপাশি দেখা যায় যে প্রচুর ব্রণ আসতে শুরু করে, এবং এই ব্রণগুলো কিন্তু টিপিক্যাল যে আমরা যে ধরনের ব্রণগুলো পাই সেরকম না। এগুলো ছোট ছোট কমিডোনাল অ্যাকনির মতো হয়ে থাকে, মুখ বন্ধ থাকে, দানা দানা হয়ে অনেক দিন পর্যন্ত ফেসে থেকে আমরা অনেক সময় বাম্পস বলে থাকি, বাম্পস বলে সবাই। এরপরে দেখা যায় পুরো মুখে, এটাকে আমরা বলি হাইপারট্রাইকোসিস, মানে পাতলা পাতলা লোমের আবরণ দিয়ে পুরো মুখটা, এমনও দেখা যায় একদম চোখের নিচে এখান পর্যন্ত তাদের লোম গজিয়ে যায়। তো এই কমন কমপ্লিকেশনসগুলোর পাশাপাশি কিন্তু এগুলোর হেলথ ইফেক্ট আরও ভয়ঙ্কর। যারা এই যে আপনি বললেন যে ছাড়তে পারে না, কিছুদিন ইউজ করে জ্বালাপোড়া করে, কিছুদিন ছাড়ে কালো হয়ে যায়, তারা আবার ওই জিনিসটা ইউজ করে বা ব্র্যান্ড চেঞ্জ করে। সো এইভাবে যখন ইউজ করতে থাকে দিনের পর দিন, আপনি দেখবেন এখন বন্ধ্যাত্বের পেশেন্ট এত বেশি বেড়ে গিয়েছে। আপনি বলছেন, আপনি দেখবেন যে কিডনি পেশেন্ট এত বেড়ে গিয়েছে। এগুলো কি শুধু ভেজাল খাওয়ার জন্যই, ভেজাল প্রোডাক্ট ব্যবহার করার জন্য এগুলো বলা হচ্ছে যে বিভিন্ন এনভায়রনমেন্টাল কারণে কিন্তু ইনফার্টিলিটি বাড়ছে। আমার মনে হয় এই যে এই ধরনের বাজে ক্রিমেই আমি বলবো আসলে সত্যি কথা, যেগুলো স্কিনের জন্য ভালো না, সেই সম্পর্কে আমরা আরও জানবো, এবং এই ধরনের রোগীদেরকে আপনারা কিভাবে ট্রিটমেন্ট করে একটা সুস্থ ত্বক তাদেরকে ফিরিয়ে দিতে পারে সেগুলি সম্পর্কে জানার চেষ্টা করবো। আরও একটা বিরতির সময় গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ডক্টর জলি, আপনার কাছে জানবো, যেমনটি ডক্টর তাহমিনা কিন্তু খুব চমৎকার করে বলছিলেন যে আসলে স্কিনের এই যে জটিলতাগুলো, এই ধরনের স্কিন ব্রাইটেনিংয়ের যে ক্রিমগুলো, সেগুলো শুধুমাত্র ত্বকের ক্ষতি কিন্তু করেনি, সেই সাথে আপনি খুব চমৎকার করে বললেন যে কিডনির ক্ষতি করে থাকে। সো একটু যদি আমাদেরকে বলতেন যে এই ধরনের রোগীদেরকে আসলে কী ধরনের ট্রিটমেন্টের মাধ্যমে তাদেরকে আপনারা সুস্থ ত্বকটাকে ফিরিয়ে দেন। সাইকোলজিক্যাল কাউন্সিলিং হলো মেইন ট্রিটমেন্ট ওর জন্য। মেইন ট্রিটমেন্ট মোডালিটি হলো সাইকোলজিক্যাল কাউন্সিলিং, কারণ ওর কাউন্সিলিং অনেক বেশি প্রয়োজন। আপনি ওকে যতই কাউন্সিলিং করেন, যখন একটা পেশেন্ট ডার্ক হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে, তখন কিন্তু সে সেটা নিতে পারে না। যে কেউ, আমার যে স্কিন টোনটা, আমি যেরকম ব্রাইট, একবার তো সে ব্রাইট হয়ে দেখেছে, তাকে দেখতে কেমন লাগে, তারপর তো তার আর ভালো লাগে না যে সে আবার ডার্ক হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। সবাই বলতে চাই তোমাকে এরকম লাগতেছে কেন, তোমাকে কালো লাগতেছে কেন, তোমাকে সিক লাগতেছে কেন, তোমাকে অসুস্থ নাকি, তোমার কোনো প্রবলেম হয়েছে নাকি। তো এই যে সারাউন্ডিং সোশ্যাল প্রেশার এবং নিজের মনের মধ্যে আয়নার সামনে দাঁড়ালে যে প্রেশারটা, এই প্রেশারটা কিন্তু ওরা নিতে পারে না। ওরা কিছুদিন পরে এগেইন ওই ক্রিমের মধ্যে চলে যায় এবং আবার ইউজ করা শুরু করে, ট্রমা থেকে আবার তারা আবার অথবা অন্যকে নতুন কোনো হোপ দিবে, কারণ নতুন ক্রিম বের হচ্ছে, নতুন আশা আসতেছে, নতুন দিগন্ত খুলে যাচ্ছে ওদের সামনে বারবার, এবং ওরা বারবারই ওই ট্র্যাপে পড়ে যাচ্ছে। সামটাইমস তো পেশেন্টের এত আমার তো অ্যাড দেখলে মনে হয় আমি ইউজ করি, মানে এত ইন্টারেস্টিং অ্যাড বানায় এরা এবং এত ইন্টারেস্টিংভাবে প্রেজেন্ট করে। আমার কাছে মনে হয় আমি তো ট্রিটমেন্ট করে এই পর্যন্ত যাবে না, এবং টাইম লাগবে, হ্যাঁ যাবে, বাট ইট উইল টেক টাইম, বাট এটা তো 1 সপ্তাহে সুন্দর করে দিবে। অ্যামেজিং না? মানে এটা তো খুবই ইন্টারেস্টিং। আপনি যখন একজন ডাক্তারের কাছে যাচ্ছেন বা আমার কাছে আসছেন, আমি তাকে কাউন্সিলিং কী করছি যে হ্যাঁ পসিবল, বাট এটা স্লোলি হবে, গ্র্যাজুয়ালি হবে,
আপনাকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে টাইম দিতে হবে এবং আপনাকে ওটার সাথে কনসিস্টেন্টলি লেগে থাকতে হবে। এখানে আপনার টাইম কনজিউমিং প্লাস হলো কস্টলি, দুইটা ইস্যুজ আছে। তো এর থেকে খুব ইজি না একটা ক্রিম বাজার থেকে কিনে মেখে ফেললাম, সুন্দর হয়ে গেলাম, বা বেশ কিছুদিন তো আমাকে একটা সুন্দর একটা গ্লো দিল, বাট এইটা যে কত ভয়ঙ্কর এই জিনিসটা প্রপারলি পেশেন্টকে কাউন্সেলিং করা খুব জরুরি। এবং আমাদেরও গভর্নমেন্ট থেকে কিছু স্টেপ নেওয়া উচিত যে এই ধরনের ক্রিম যেটা আমার স্কিনের জন্য সুইটেবল না, যেই ইয়াটার মধ্যে হার্মফুল অ্যামাউন্টে হাইড্রোকুইনন, মার্কারি এগুলো আছে, জিঙ্ক পারঅক্সাইড, ওগুলো যেন বাজারে বিক্রি না হয়, অথবা এটার একটা নিয়ম নীতি করা উচিত। কারণ ওপেনলি ফেসবুকে অ্যাড আসছে যে এটা ইউজ করেন, দেখেন আমি এটা খেয়ে সাদা এবং হয়ে গেছি, ওখানে কিন্তু ওটা বলা হচ্ছে লাগিয়ে যে সাদা সেটা হয়ে গেছি। বিএসটিআই অনুমোদিত বা এফডিএ অ্যাপ্রুভড। যে ভালো দিচ্ছে সেও এফডিএ অ্যাপ্রুভ বলছে, যে খারাপ দিচ্ছে সেও এফডিএ অ্যাপ্রুভ বলছে। বরঞ্চ উল্টা এমন হয়েছে যে ভালো জিনিসগুলো ইউজ করা হচ্ছে না, সবাই ওই সস্তা জিনিসটার পিছনে ছুটতেছে এবং ওগুলোর মার্কেটিং এত সুন্দর, এত ইন্টারেস্টিং, আপনারও ভালো লাগবে, মনে হবে যে একটু ট্রাই করি না, সমস্যা কি, ব্যাপারটা এরকম। তো যারা, আমি একজন স্কিন ডক্টর হিসেবে বা একজন ডক্টর জানতেছে যে জিনিসটার ক্ষতিকর প্রভাবটা কতটুকু পর্যন্ত যেতে পারে, লাইফের উপর আপনার কি কি ধরনের ইয়ে আসতে পারে এটার কারণে, বাট একজন নর্মাল পার্সন তো আসলে জানবে না। খুব সিম্পল না, সে জানারও কথা না, জানবেও না। আর আমাদের এখানে আমরা যেটা দেখছি এখনকার জেনারেশন পড়াশোনা, গুগলে পড়াশোনার বা কোনো একটা জিনিস রিসার্চ করার থেকে বেশি ইন্টারেস্টেড হলো মেকআপটা কীভাবে করে এটা দেখাটা, বা কয়টা স্টেপ দেওয়া যায়, কি কি ইনগ্রিডিয়েন্ট ইউজ করা যায়। ওরা কিন্তু এভরিথিং জানে, কিন্তু ওকে একটা এডুকেশনাল জিনিস জিজ্ঞেস করেন স্কিন নিয়ে, সেটা কিন্তু সে বলতে পারবে না। আনফর্চুনেটলি আমাদের সোশ্যাল মিডিয়ার প্রেজেন্টেশনটাই এরকম। তো এই প্রেজেন্টেশনের কারণে ওরা আসলে রং ওয়েতে যাচ্ছে, ওরা ভুল জিনিসটা সবসময় ফলো করতেছে, ওই জিনিসটা থেকে ভুলটা পিক করতেছে। ছোট ছোট মেয়েরা কিন্তু এখন আমাদের পেশেন্ট, বাচ্চারা পেশেন্ট, মানে এত দুঃখজনক যে একটা সময় অ্যাস্থেটিকের পেশেন্ট কারা ছিল, সবাই মনে করতো যে 30 হয়েছে 40 হয়েছে এরাই অ্যাস্থেটিক করবে, এরাই যাবে, এরাই আসবে। বাট আমাদের এখন একটা লার্জ নাম্বার অফ পেশেন্ট হলো একদম ইয়াং পেশেন্ট। আচ্ছা, আপনি যেহেতু বললেন যে ইয়াং জেনারেশন বা টিনেজার যারা, তারাই এখনকার সময় বেশি ট্রিটমেন্ট নিতে চায়, ডক্টর তামির আপনি যদি বলতেন যে আপনার কাছে আসলে এই টিনেজাররা কোন ধরনের ট্রিটমেন্টের প্রতি তারা বেশি আগ্রহ প্রকাশ করে? আচ্ছা, যদি ট্রিটমেন্ট আমি অসুখের দিক থেকে বলি, কমনলি টিনেজাররা অ্যাকনি প্রবলেমেই বেশি ভোগে। আমাদের জমানায় যেটা ছিল যে আমাদের একটু ব্রণ হলে মুরব্বীরা বলতো এই বয়সে একটু ব্রণ হয়, এগুলো কোনো ব্যাপার না। কিন্তু এটা একটা পজিটিভ ফ্যাক্ট, এটা একটা পজিটিভ দিক যে না, ব্রণ হলে, ব্রণটা তো শুধু স্কিনেরই একটা ডিজিজ না, এটার আপনার হেলথ রিলেটেড একটা কনসার্ন আছে। সেই বাচ্চাটার হরমোনাল, তার পিসিওএস থাকতে পারে, তার টিনেজ লাইফে এসেছে, এখন তার পিউবার্টির সময়, এখন তার অন্য অনেক ধরনের হরমোনাল ইমব্যালেন্স থাকতে পারে, তার হয়তো বা লিপিড প্রোফাইলে কোনো একটা সমস্যা থাকতে পারে যেটা আর্লি ডিটেকশন করলে, বা ইনসুলিন রেজিস্ট্যান্স থাকতে পারে। ইয়াঙ্গার এজেও তো এগুলো হয়, যেটা আগে আনডিটেক্টেড থাকতো। এখন আমরা যেটা হয় যে এই ইয়াং পেশেন্টগুলো আমাদের কাছে আসলে আমরা এগুলো আগে থেকে আইডেন্টিফাই করতে পারি অ্যান্ড সেই অনুযায়ী তাকে একটা গাইডলাইন দিতে পারি। তবে এই রোগ, এগুলোর বাইরে এখন কমন একটা প্রবলেম আমরা পাই হার্সুটিজমের সমস্যা। এটারও আবার ওই একই কথা, তার হরমোনাল ইম্প্যাক্ট অবশ্যই আছে, তা না হলে তো এই বয়সে তার এরকম লোম আসার কথা না। সো এক্ষেত্রে দেখা যায় যে আনওয়ান্টেড ফেশিয়াল হেয়ার, বা অনেক মেয়েদের শুধু ফেস না, নেকে, চেস্টে, অ্যাবডোমেনে বা হাতে একদম পুরুষালী লোম থাকে। তো এই ধরনের পেশেন্টগুলো আমরা কমনলি পেয়ে থাকি। এর পাশাপাশি তো আছেই যে একটু ব্রাইটার স্কিন চায়, একটু সুন্দর স্কিন চায়, স্কিনের গ্লো চায়। সেই ট্রিটমেন্টগুলো জানার চেষ্টা করব যে আসলে অসুখের বাইরে, যেটা আমরা রোগ বলতে পারি, রোগের বাইরেও আমরা যদি বলি যে একটু লাক্সারিয়াস ট্রিটমেন্টের পার্ট হিসেবে আসলে কি ধরনের ট্রিটমেন্ট আপনাদের কাছে নিতে আসে রোগীরা, সেগুলি জানার চেষ্টা করবো একটু বিস্তারিতভাবে। আরও একটা বিরতির সময় গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটি ডক্টর তামিল আপনি কিন্তু বলছিলেন যে অ্যাকনি ট্রিটমেন্টের পাশাপাশি আরও কিছু ট্রিটমেন্ট তারা নিতে আসে, যেমন স্কিন ব্রাইটেনিংয়ের জন্য। সেটা একটু জানতে চাই যে ব্রাইটেনিংয়ের জন্য তারা কোন ট্রিটমেন্টের প্রতি বেশি আগ্রহ প্রকাশ করে? আমার কাছে যতটুকু মনে হয় যে গ্লুটাথিয়নের প্রতি তারা মনে হয় একটু বেশি কিউরিয়াস।
হ্যাঁ, ওদের ডিজায়ারটাই থাকে যে ফুল বডি তাদের ব্রাইট জি। হতে হবে। সো ওরা মেইনলি, অনেক পেশেন্ট এসে ডিরেক্টলি বলে যে আমি গ্লুটাথিয়ন নিতে চাই। তো তার বয়স, তার ফিজিক্যাল কন্ডিশন, এই সব কিছুও তো একটা ম্যাটার করে। তো এই ক্ষেত্রে আমাদের অনেক সময় কাউন্সেলিং করে তাকে ফেরতও পাঠাতে হয় যদি খুবই ইয়াঙ্গার এজে চলে আসে তাহলে। আর এর পাশাপাশি আরেকটা হচ্ছে, এখন খুব কমন কিছু টার্মস আছে টিনেজারদের মধ্যে, ওপেন পোরস। জি। স্কিনে কোনো পোরস থাকতে পারবে না, দে ওয়ান্ট গ্লাস স্কিন। ওদের কোরিয়ানদের মতো গ্লাস স্কিন লাগবে, এর পাশাপাশি ওদের কোরিয়ানদের মতো ভি শেপিং লাগবে, ওরা একটা শার্প পয়েন্টেড চিন চায়, ওরা ওরকম প্লাম্পি লিপস চায়। তো একদম ইয়াং এজে এই পেশেন্টগুলো সেই জিনিসগুলো কিন্তু ডিজায়ার করে আমাদের কাছে। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে এই ধরনের ট্রিটমেন্ট তাদের করা উচিত কিনা? ডক্টর জলে, আপনি যদি কি বলতেন যে আসলে এটার ক্ষেত্রে কোনো বয়সীমা রয়েছে কিনা, যে না 14 বছর বয়সের একটা বাচ্চা আসলো, যেমনটি বলছিলেন যে চিন ফিলার তারা করছে বা একটু শার্প ফেস তারা ডিজায়ার করে, এক্সপেক্ট করে তারা, তো তাদেরকে আপনারা কি ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকেন বা বলে থাকেন যে না একটা বয়সের পরে তারা করতে আমার পারবে? ক্ষেত্রে যদি আমি বলি, আমি ইউজুয়ালি এই পেশেন্টদেরকে ডিসকারেজ করি। আচ্ছা। বিকজ প্রত্যেকটা মানুষের কিন্তু একটা সুন্দর ফেশিয়াল ফিচার থাকে। আমি ওদেরকে যেটা বোঝাই যে এভরিওয়ানের যদি সেম ফিচার হয়ে যায় তাহলে ডিফারেন্সটা কোথায়, সৌন্দর্যটা কোথায়? যে এরও শার্প চিন, ওরও শার্প চিন, ওরও শার্প চিন। আল্লাহ তো বিভিন্নভাবে মানুষকে বানিয়েছে, কারো রাউন্ড ফেস নাইস, কারো শার্প চিন সুন্দর, এক একজনের তো হার্ট শেপ ফেস আছে, এক একজনের ফেস এক এক রকম। এটাই ওর বৈশিষ্ট্য। কিন্তু অ্যাস্থেটিক্স সম্পর্কে মানুষের ধারণা হলো অ্যাস্থেটিক মানে হলো পুরো চেহারা চেঞ্জ করে ফেলা। ব্যাপারটা কিন্তু এটা না। অ্যাস্থেটিক্স মেইন জিনিসটা হলো আপনার স্কিন কন্ডিশন ইমপ্রুভ করা। আপনি এইজিং হলে না, গ্রেসফুলি এইজ হওয়া, যেন আপনি এইজ হলেন আপনার সব কিছু ঠিক থাকলো, বাট স্কিনটা হেলদি থাকলো, একটু বেটার থাকলো, একটু গ্লো থাকলো, দ্যাটস ইট। এবং বাচ্চাদের ক্ষেত্রেও আমি বাচ্চাদেরকে যেটা বলি যে তোমার ফেশিয়াল ফিচার সুন্দর, সবার একরকম ফিচার হতে হবে কেন? হ্যাঁ, যদি কারো প্রবলেম থাকে, অনেকের থাকে কিছু ডিসফিগারেশন থাকে, অনেকের থাকে এক চিনের একটা পাশ বাঁকা আরেকটা পাশ ওভাল, তো ওদেরকে আমরা কারেকশন করে দিই। কারণ এখনকার বাচ্চা কাচ্চা বা যাদের আমাদের মতো অ্যাকনি না, স্কার থাকে, অনেক বেশি পোর্স থাকে, অনেক বেশি পোর্স থাকে না, কিন্তু ওদের কাছে মনে হয় পোর্স। আচ্ছা। অ্যাকচুয়াল পোর্স কি ওরা তো বুঝতেছেই না। ওরা যখন 30 ইয়ার্সে যাবে, 35 ইয়ার্সে যাবে, 40 ইয়ার্সে যাবে, তখন তারা রিয়েলাইজ করবে যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি পোর ইজ। তাই না? আমরা জানি পোরটা কি, ওরা জানে না। ওই যে ওদের যে মাঝে মাঝে একটুখানি কিছু একটা দেখা দেয়, তাতেই তারা খুব কনসার্ন যে না এরকম হতে পারবে না, একটা পিগমেন্ট থাকতে পারবে না, একটা থাকতে পারবে না, একদম পেপারের মতো যেটা সুন্দর আমি হতে হবে। প্রথমেই কিন্তু বলছিলাম যে এখনকার যুগে জেনারেশনদের মধ্যে আমরা যদি জেনজি জেনারেশনের কথা বলে থাকি, তারা কিন্তু একটা কম্প্যারিজন করে একজন আরেকজনের সাথে, তারা কিন্তু একটা স্ট্রেস ফিল করে যে আমাকে পারফেক্ট হইতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা কিন্তু খুব বড় একটা আমি ইয়াং জেনারেশনকে দেখেছি যে ওরা স্ট্রেসফুল। জি। আমরা যেটা আমাদের সময় আমরা যেটা দেখেছি যে সুন্দর হতে চাই, বাট ওটার জন্য কিন্তু আমাদের স্ট্রেস ছিল না। এখনকার জেনারেশনের মেইন প্রবলেম হলো ওরা সুন্দর হতে চাচ্ছে এবং একটা জিনিসকে স্ট্যান্ডার্ড ধরছে, বিউটি স্ট্যান্ডার্ডটা এক জায়গায় নিয়ে গেছে, এরকম হলেই সুন্দর, এরকম না হলে সুন্দর না, এবং সেটার জন্য তারা খুব স্ট্রেসফুল থাকতেছে। আমি হয়তো অনেক সময় অনেক পেশেন্ট দেখেছি যে আমি কাউন্সিলিং করে ওকে পাঠিয়ে দিয়েছি যে তোমার এখন দরকার নেই, তুমি কিছুদিন পরে করো, এখন টু আর্লি এই যেগুলো করার জন্য। ওই পেশেন্ট কিন্তু অন্য জায়গায় যেয়ে করে ফেলছে, কারণ ওরা কিন্তু স্ট্রেসড। আচ্ছা। যে ওরটা এরকম, স্ট্যান্ডার্ডটা এরকম, টিভিতে সব এরকম দেখাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে সব পিকচার এরকম আসতেছে, আমার পিকচার তো এরকম আসতেছে না, ওর এরকম। অর্থাৎ এটার পাশাপাশি তো নিশ্চয়ই আপনি প্রথমেই বলছিলেন যে হেলদি লাইফস্টাইল অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহমিনা আপা, আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে এই যে স্কিন কেয়ারের পাশাপাশি একটা গুড লাইফ বা একটা কোয়ালিটি লাইফ, হেলদি লাইফস্টাইল, সেটাও নিশ্চয়ই ত্বককে ভালো রাখার জন্য কিন্তু গুরুত্বপূর্ণভাবে কাজ করে থাকে। এটার প্রথমে একদম বলি যে সবারই ধারণা অ্যাস্থেটিক মেডিসিন বা ডার্মাটোলজি সব কিছুই হচ্ছে শুধু স্কিনটা নিয়ে, উপর দিয়ে দেখতে সুন্দর লাগবে, ফর্সা হবে, বোটক্স ফিলার করে ফেসটাকে শার্প করে রাখবার, এটাই সুন্দর। কিন্তু ওই যে আমি আবারও যাচ্ছি যে হেলথের ইস্যুতে, যার হেলথ ভালো নাই, আমাদের স্কিন কিন্তু আমাদের বডির লার্জেস্ট অর্গান, এটাও একটা অর্গান। সো আমার বডির ফাংশন যদি নর্মাল না থাকে, আমার এই অর্গানটাও কিন্তু ভালো থাকবে না, এক নাম্বার। আর দ্বিতীয় হচ্ছে এই জেনজির কথা যে আপনি বললেন, ওদের এখন একটা কমন লাইফস্টাইল প্যাটার্ন হচ্ছে ওরা রাতে ঘুমায় না, আর নয়তো অনেক রাত করে ঘুমায়, অনেক লেটে গিয়ে ঘুমায়, রাতে জেগে থাকে। তো
এর ফলে কিন্তু ওদের যেই নর্মাল ফাংশনটা চেঞ্জ হচ্ছে, ওরা সারাদিন ঘুমিয়ে নিয়ে মনে করে যে আমি তো ঘুমিয়েছি, কিন্তু তাদের যে যেমন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে, তাদের কর্টিসল অনেক হাই হয়ে যাচ্ছে, তাদের হরমোনাল অ্যাবনর্ম্যালিটি গ্র্যাজুয়ালি ডেভেলপ করবে একটা সার্টেন এজে এসে, তখনই ইম্প্যাক্টগুলো ওরা বুঝতে পারবে। এর পাশাপাশি এখন হয় কি, এই কারণে চুল পড়ে যাচ্ছে, স্কিন অল্প বয়সেই ডাল হয়ে যাচ্ছে। আমি তো এখন দেখি 30-40 বছরের যারা আছে, যাদের লাইফস্টাইল ভালো, ওদের স্কিন বরং অনেক সুন্দর। আই বিলিভ আমাদের স্কিনও অনেক সুন্দর, রাদার দেন একটা খুব টিনেজ একটা বাচ্চার যে সারা রাত ঘুমায় না, রাত জেগে গেমিং করে বা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করে, কিন্তু আবার আমাদের কাছে এসে ডিজায়ার করে যে না আমার স্কিন ভালো করে দিতে হবে। সো ওদেরকে যখন এটা বুঝাতে যাই যে আপনাকে তো রাতে টাইমলি ঘুমাতে হবে, হেলদি খাওয়াটা খেতে হবে, তাহলে না ভেতর থেকে আপনার এই নারিশমেন্টটা আসবে, চুল পড়া কমবে। ইন্টারনাল নারিশিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তবে ত্বক important। সুস্থ এবং সুন্দর থাকবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কাছে মনে হয় যে আজকে ত্বকের সৌন্দর্য বৃদ্ধির জন্য নয়, বরং আমরা কিভাবে ত্বকটাকে সুস্থ রাখতে পারি সেই বিষয়গুলো আমরা মনে হয় খুব চমৎকারভাবে আপনাদের দুজনের কাছ থেকে জানতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আজ আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।